তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। মুখে কিছু না বললেও আমার সঙ্গে তো আমি সারাদিন রান্নাঘরে থাকি। উনি আমার খুব ধরছেন, চোখের পানি ফেলছেন। তো আমি কি করব? আমার যদি অবুঝ হয় তো আমার কি করার আছে? তাই বলে কি আমি বউ নিয়ে যাবো না? ভাইজান যখন ভাবিকে নিয়ে গেল তখন তো কেউ কিছু বলেনি। যত বারণ শুধু আমার সময়। আসলে তা নয়, আম্মা চান সবাইকে নিয়ে একসঙ্গে বাড়িতে থাকতে। আপনি, বড় ভাইজান সবাই যদি বউ নিয়ে ঢাকায় চলে যান, এ বাড়িটা তো খাখা করবে, ছেলের জন্য মায়ের প্রাণ কাঁদবে। আর আমার বিশ্বাস, আমি এখানে থাকলে আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে আসবেন। শোনো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখি, যদি তোমাকে নিয়ে আমাকে কালকে না যেতে দেয় তাহলে আমি এখানে একদমই আসবো না। আম্মা তো বারণ করেননি। আমি বলছি, আপনি কিন্তু আম্মাকে কিছু বলতে পারবেন না। তাহলে তোমাকে এত পাকামি করতে কে বলেছে? আমি বলছি, কালকে তুমি আমার সাথে যাবে, কেউ কিছু বলবে না। সবাই জানে আমি খুব জেদি, আর আমি যা বলি তাই করি। আমারও তো যেতে ইচ্ছে করে, কিন্তু ভয় হয়, বড়দের চোখের পানি ফেললে। আমাকে তো আমি কষ্ট দিচ্ছি না, সে যদি শুধু শুধু নিজে নিজে কষ্ট পেতে তো আমার কি করার আছে? আর তাছাড়া কিছুদিন বাদেই তো তুমি চলে আসবে, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ঘুমিয়ে পড়ো তো, কাল সকালে উঠতে হবে। ঘুমিয়ে পড়ো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যাও, বিসমিল্লাহ বলে রওনা দাও। আল্লাহ তোমাদের যাত্রাপথ নির্বিঘ্ন করুক। জি আপা। আম্মা, আমরা তাহলে যাই, আর দেখি কবে ছুটি সেটা পাই। শোনো, ওই পৌঁছে একটা পত্র দিও, অন্তরার ছেলের অস্ত্রোপচারের খবরটা জানিও। আর শোন, বৌমা কিন্তু এখনো পর্যন্ত পাকা গিন্নি হয়নি। অন্তরাকে বলবি সংসার সামলাতে বৌমাকে যেন সাহায্য করে। আম্মা, তুমি এত কিছু চিন্তা করো না, আমি তো আছি, আমি সবকিছু শিখিয়ে নেব। তুই যে কত শেখাবি। আমি ঢাকায় যাই, ঢাকায় গিয়ে তোমাকে সব শিখিয়ে দেব। ভয় পেতে যাবে কেন? তুমি যদি পারতে পারো তাহলে গুল খুব ভালো করেই পারবে। আচ্ছা ঠিক আছে, আর দেরি করো না, যাও রওনা দাও। আমান, যা পৌঁছে দিয়ে ওদের। চলো, আমি একটু এগিয়ে দিয়ে আসি। এসো। ছেলেটা যে এরকম বউ পাগল হয়ে যাবে আমি কোনোদিনও ভাবিনি।
বৌমা এখনো পর্যন্ত ভালো করে সংসার সামলাতে শিখলো না, আর ও সামলাবো এরকম বদমেজাজি স্বামীকে? তাহলেই হয়েছে। ঠিক পারবে আম্মা। স্বামী স্ত্রী একসাথে থাকলে বোঝাপড়া বেড়ে যাবে। হ্যাঁ, কত যে বোঝাপড়া হয় আর কত যে শান্তিতে থাকে সেটা তো আমার জানা আছে। আপনি কি বলতে চাচ্ছেন আম্মা? স্বামী স্ত্রী একসাথে থাকলে কি খারাপ থাকে? কোন স্বামী চায় না তার বউকে নিয়ে থাকতে? শহরে অনেকে আছে এরকম আলাদা বাসা ভাড়া করে থাকে। আর আপনি বলছিলেন না ঝগড়াঝাটির কথা? কোন পরিবারে ঝগড়াঝাটি হয় না বলুন তো? সকলের সঙ্গে এক পরিবারে থাকলে মন জুগিয়ে চলতে হয়। 19 থেকে 20 হলে সংসারে অশান্তি হয়। তার চেয়ে ভালো বরকে একা সামলানো। তোমার এই যুক্তি আমি মানতে পারলাম না বৌমা। তোমরা যারা শহরে থাকতে চাইছো তারাই এসব কথা বলছো। একান্নবর্তী পরিবারকে তোমরা ভাঙতে চাইছো কেন? শ্বশুর শাশুড়ি স্বামী দেওয়ার নিয়ে সংসার করতে কি এমন অসুবিধা? সবাইকে ছেড়ে দিয়ে সারাক্ষণ শুধু আমি আর তুমি এই চিন্তা করাটা কি ভালো? আমি কি জানি না যে আমার ছেলের কানে কারা কুমন্ত্রণা দিল আর কারা আমার বৌমাকে ফুসলিয়ে নিয়ে গেল? আমি তো কাউকে কিছু বলিনি। আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন কেন? আহ, কি শুরু করলো তুমি? সকাল সকাল রান্না বান্না না করে এত কোন্দল করছো কেন? আমি তো নিজের ইচ্ছা থেকে ঢাকা শহরে যেতে চাইনি। আপনার ছেলে তো আমাকে নিয়ে গেল, উনাকে জিজ্ঞেস করুন। তাছাড়া ওখানে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। এই এদো পচা গ্রামে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। দেখবেন আপনার মেজো বউ এলে সে কি বলে। বেশ তো, তোমাদের যদি এখানে ভালো না লাগে থাকবে না। তুমি বা মেজো বউ, তোমাদের যদি ঢাকা শহরে ভালো লাগে ভালো, তবে এখানে একদম অশান্তি করো না। যাও, যার যার কাজে যাও। তোমাদের যদি ঢাকা শহরে ভালো লাগে ভালো, তবে এখানে একদম অশান্তি করো না। বুঝলে, আজ ফারজানা ম্যাডামের সঙ্গে কথা হলো অনেকক্ষণ। অপারেশন দিনক্ষণ পাকা হয়ে গেছে। সামনের সপ্তাহে অপারেশন। তোমাকে 2-1 দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তার প্যাট্রিকও বলল উনি 2-1 দিনের মাঝেই সময়টা জানিয়ে দেবেন। আমার না খুব ভয় করছে। ভয় কিসের? মনের মাঝে তো ভয়টা রাখবে না। আল্লাহ মেহেরবান। শুধু দোয়া করে যাতে অপারেশনটা ভালোই ভালো হয়ে যায়। বাড়িতে তো একটা খবরও দেয়া হলো না। আর এর মধ্যে যদি সুলতান ভাইজানও না আসে তাহলে? ভাইজান তো বললো যে আসবে। আর যদি না আসে আমাকেই ছুটোছুটি করতে হবে। উর্মিয়া, ওই মনে সুলতান ভাই এলো। কিরে কই তোরা? দেখ কাকে নিয়ে এসেছি। আরে নতুন মেহমান যে। কতদিন পর তোমাকে দেখলাম, বড্ড দেখতে ইচ্ছে করছিল তোমাকে। হ্যাঁ, আমরা তো তোমাদেরকে নিয়ে আলোচনা করছিলাম যে তোমরা কবে আসবে। তুমি চেয়েছিলে বলেই তো এলাম। বেশ করেছো। একা একা একদম দম বন্ধ হয়ে আসছিল। এখানে তো কাউকে চিনিও না যে দুটো কথা বলবো। চোর ডাকাতো না কি আছে, সারাদিন তো দরজা বন্ধ করেই থাকতে হয়। আরে আমাকে প্রথম প্রথম চোর ভেবে ঘরে ঢুকতেই দেয়নি। ওরা অনেক বুঝিয়ে টুঝিয়ে ঢুকতে পেরেছে। তবে আমরা এসে কিন্তু উর্মিয়ার শান্তিতে ব্যাঘাত ঘটালাম। কেন? শান্তি বিঘ্ন হবে কেন? বা স্বামী স্ত্রী একটু গল্প গুজব করবে, একটু হাসি মশকরা করবে, সব কি খুলে বলতে হবে নাকি? না ভাইজান, আমাদের শাদী হয়েছে বহুদিন। তাছাড়া আমাদের এখন ছেলের অপারেশন নিয়ে ছুটি শেষ নেই। তোমার শাদী হয়েছে নতুন। আর তাছাড়া ভাবিকে নিয়ে প্রথম ঘরের বাইরে বেরোলে তোমাদের বরং ভালো লাগবে। ভাবি যান, শহরে কিন্তু দেখার অনেক কিছু আছে। ভাইজানকে নিয়ে বেরিয়ে এসো। আগে ছেলের অপারেশনটা ভালোভাবে হয়ে যাক, তারপরে সবাই মিলে খুব মজা করব। তা বটে। যতদিন ছেলের কোনো ব্যবস্থা হচ্ছে না, আমরাও স্বস্তি পাচ্ছি না। তুমি এলে বলে যে আমার কি উপকার হলো তোমাকে বলে বুঝতে পারবো না। সামনের সপ্তাহে তো আমাকে ছেলের সঙ্গে হাসপাতালে থাকতে হবে। এদিকে যে কে সামলাবে? আমি এসে গেছি আপা, আমি সব সামলাবো। আর এই আশা নিয়ে যে কত অশান্তি। কেন? কি হলো? ও কিছু নয়। ছাড়ো তো। তোমার ছেলে কোথায়? ও, ওই তো পাশের ঘরে ঘুমোচ্ছে। চলো, দাঁড়াও, আমি আগে গোসল করে নিই, তারপর তোমার ছেলেকে কোলে নেব। তোমাদের যদি ঢাকা শহরে ভালো লাগে ভালো, তবে এখানে একদম অশান্তি করো না। কি হলো, শোবে না? পরে শুভ, তুমি ঘুমাও। হ্যাঁ, আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। আমি কিছু বললে তো খারাপ হয়ে যায়। তোমার শোনার দরকার নেই।
আবার বুঝি আমার সঙ্গে ঝগড়া হয়েছে? না, ঝগড়া কেন হবে? আমি একতরফা কথা শুনিয়ে গেলাম আর উনি মুখ বুজে আমার সব কথা শুনলেন। দেখলে তো, এই জন্যই বলেছিলাম তুমি এখানে এসো না। সত্যি কথা বলতে কি, তোমরা কেউ কাউকে মানিয়ে চলতে পারো না। তুমি ঠিকই বলেছ, আমি ভুলটা করেছি। তোমাদের এই বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না। আমি যতই মানি সেটা বিদেশের মাটিতে দু জায়গা কোনো একসাথে থাকতে আছে? তোমার মতো স্বার্থপর মানুষ কি সবাইকে নিয়ে একসাথে থাকতে পারে? ও ঘুরে ফিরে দোষটা আমার উপর চাপালে? আমি স্বার্থপর আর তোমার মায়ের দোষটা চোখে পড়লো না? দোষ করলে নিশ্চয়ই দেখতে পাই। আম্মা যদি মেজে বউ চলে যাওয়ার জন্য তোমাকে দায়ী করে থাকে, তাহলে উনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আমি এই ব্যাপারে আম্মার সাথে কথা বলবো। আচ্ছা, তুমি আর কিছু বলনি? তোমার আম্মা বলেছিল শহরে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে ঝগড়া হয়, স্বার্থপর হয়। আর আমি বলেছিলাম কোন সংসারে ঝগড়া হয় না? শহরে গ্রামে সব জায়গায় ঝগড়াঝাটি হয়। আর তোমার আম্মা আমাকে 10টা কথা শোনালো। চলো আমরাও চলে যাই, কিন্তু যাওয়ার আগে আব্বার সঙ্গে জমি জমা সংক্রান্ত কিছু পরামর্শ আছে, তারপরেই চলে যাবো। তাছাড়া মেয়েকে যেহেতু এখানে বিয়ে দিচ্ছি না, তাহলে আর থেকে লাভ নেই। লালিকে অশিক্ষিত গেয় ভূত হয়ে থাকবে নাকি? লালিকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দেব? আমার মেয়ে অনেক লেখাপড়া শিখবে, একেবারে মেম সাহেব হবে, তারপর বিয়ে শাদী। তোমার আম্মা জেদ করে কমলার বিয়ের ব্যবস্থা করে ভুল করেছে। ওনাকে সাবধান করে দাও, নইলে তোমার সবাই বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো তো এসব, এখন ঘুমাও। আসো। কি হয়েছে আপা? তুমি এখনো ঘুমোওনি, এখানে দাঁড়িয়ে আছো? এমনি আর কি। ভাবছি গ্রামের সবাই এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, আর শহরে দেখো মানুষ কত রাত অবধি জেগে থাকে। তুমি যাও না, ঘুমিয়ে পড়ো। আমি একটু বাসনগুলো মেজে তারপর ঘুমোতে যাব। তোমার তো আবার রাত জাগার অভ্যেস নেই। তুমি এখন বাসন মাজবে আর আমি ঘুমাবো, তা কি হয় নাকি? আহা, ঘুমোবে কেন? ভাইজানের সঙ্গে গল্প করবে। এই প্রথম তুমি শহরে এসেছো, শহরে কেমন লাগছে ভাইজানকে বলবে না? আমার বয়ে গেছে বলতে, এমনিতে তো আমাকে আনতো না, নেহাত তোমার অসুবিধা হচ্ছে বলে। তাই নাকি? ভাইজানের হঠাৎ আমার জন্য প্রাণ কেঁদে উঠলো আর তোমাকে নিয়ে এলো? রাখো তো তোমার কথা, আমার ভাইজানকে আমি চিনি না। ওর তোমার জন্য কষ্ট হবে তাই তোমাকে এনেছে। ধ্যাৎ, তোমার যত বাজে কথা। উনি তোমার জন্য খুব ভাবে। আমাকে তো বলছিল তোমাকে সাহায্য করার জন্য আমার যাওয়া দরকার, বিশেষ করে তোমার ছেলের অপারেশনের পর। সত্যি বলেছে? তাহলে কি, আমি কি বানিয়ে বলছি নাকি? তোমাকে হাতে হাতে সাহায্য করতেই আমি এসেছি। তুমি হাসপাতালে চলে গেলে বাসায় রান্না বান্না সব আমি করবো, গা থাকতে তো আমিই করেছি। সত্যি বলতে কি, তুমি এসেছো বলেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একা একা এত কাজ করতে আমার ভালো লাগে না। কে একজন সাথে থাকলে তো বকবক করা যায়, সময়ও খুব তাড়াতাড়ি কেটে যায়। তুমি কি এখন বাসন মাজতে বসবে? কাল সকালে করে নিলে হয় না? না ভাবি, সেটা তো হবে না। আজ এতটা পথ এসেছো, আজ ছুঁয়ে পড়ো, কাল না হয় দেখা যাবে। আসলে কি জানো, ফুলমিয়া তো সকাল সকাল বেরিয়ে যায়, দেরি হয়ে গেলে আবার ওর ম্যাডাম রাগ করে। সকালবেলা বাসন মেজে চাল ধুয়ে ভাত বসাতে বসাতে অনেক দেরি হয়ে যায়, তাই সকালের কাজগুলো রাতেই একটু সেরে রাখছি। এখন তো আমি এসে গেছি, আমি সব করব। তুমি এখন বাদ দাও তো, কতদিন পরে তোমার সঙ্গে দেখা। কোথায় গল্প করব? দরকার হলে সারা রাত ধরে গল্প করব। রক্ষী করো ভাবি, ভাইজান আমাকে আস্ত রাখবে না। দেখবে কালই একটা অন্য বাসা নিয়ে তোমাকে নিয়ে চলে গেছে। আচ্ছা যাবোক্ষণ, এখন তো কিছুক্ষণ গল্প করি। তোমার সঙ্গে গল্প করব বলে পেটে কত কথা জমিয়ে রেখেছি। আমারও। হ্যাঁ গো ভাবি, বড় ভাবি কি ঈদে দেশে গেছিল? হ্যাঁ, বড় আপা তো এখনো সেখানে আছে, কিছুদিন বোধহয় থাকবে। তা তোমরা সবাই চলে এলে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল না? তা তো হলোই, এখন তো তবুও বড় ভাইজান আর ভাবি আছে। ওনারা চলে এলে তো পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তাই তো আম্মা আসতে দিতে চাইছিল না। শেষে তোমার ভাইজান তোমার আর বাচ্চার অসুবিধার কথা বলে আমাকে এখানে নিয়ে আসলো। রাজি করাতে হবে কেন? তাছাড়া মারই তো উচিত ছিল তোমাকে এখানে পাঠানো। মা নিশ্চয়ই আমাকে ভুলেই গেছে। না না বাপ,
এসব কি বলছো? কোনো মা কি তার মেয়েকে ভুলে যেতে পারে? তাই তো তোমার জন্য আচার আর বড়ি বানিয়ে পাঠিয়েছি, তোমার প্রিয় জলপাইয়ের আচার। আচ্ছা এসো তো, দুজনে মিলে বাসনগুলো মেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এসো। দুঃখ করো না বন্ধু, তবু তো তোমার ছেলেরা পালা পর্বণে আসে। তোমার ছেলে আমান, সে এখনো ওই বাড়িতেই আছে। আমার কথা একবার ভাবো, আমার একটা মাত্র ছেলে, তারও দেখা নেই। হ্যাঁ, 6 মাসে 9 মাসে একবার আসে, তাও রাতের অন্ধকারে, লোকচক্ষুর অন্তরালে। বড় তাড়াতাড়ি সবকিছু বদলে গেল সোনা। আমরাও ছেলেবেলায় দেখেছি 2-4 জন ঢাকা কিংবা কলকাতায় যেত চাকরি করতে, কিন্তু এরকম ঝেঁটিয়ে দল বেঁধে যেত না। শহর যে আস্তে আস্তে গ্রামকে খেয়ে নিচ্ছে হয়। শহরের আধুনিক সভ্যতা, কাজের সুযোগ, নানারূপ ভোগ বিলাস গ্রামের নিস্তরঙ্গ জীবনে ঢেউ তুলে দিয়েছে। তার উপর বড় অস্থির অসহ্য সময় পার করছে আমরা। স্বদেশী আন্দোলনের ঢেউ এখন চারদিকে আশ্রয় পড়ছে। এ অবস্থায় কি শান্তিতে থাকা যায়? যারা দেশের মুক্তির জন্য পণ করেছে তাদের কথা আলাদা, কিন্তু এদের মধ্যে 2-4 জন আছে যারা ছাপোষা। তারা কেন টাকা এবং ভোগবিলাসের জন্য অস্থির বলতে পারো? হ্যাঁ, এটাই হয়তো মানুষের স্বাভাবিক ধর্ম। আমার ছেলের চাওয়াটা যেমন চাওয়া, তেমনি ক্ষুদ্র স্বার্থপর মানুষের চাওয়াটাও কিন্তু চাওয়া। এই মধ্যবিত্ত শহরে আনায় অভ্যস্ত সমাজ চায় ব্রিটিশদের একটু কৃপা, একটু পিঠ চাপড়ানি পেলে সমাজে তাদের দাম বেড়ে যায়। আর চাকরি সূত্রে মোটা টাকা পেলে তো কথাই নেই। শহুরে জীবন একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কথাই ধরো না, একই শহরে বাস করে 2 ভাই সুলতান আর সুলেমান আলাদা থাকছে, আলাদা সংসার। তবু ভালো যে অন্তরা আর ফুলমিয়া এখনো সুলতানের সঙ্গেই থাকছে, তাদের সম্পর্কটা এখনো তৈরি হয়নি। কিন্তু হাতে ঘা লাগলে এই সম্পর্ক ভাঙতে কতক্ষণ। শুধু কি তাই, ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের স্বার্থ এমনভাবে বেঁধে রেখেছে যে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আচ্ছা সোমনাথ, কোনোদিন যদি রিভলভার হাতে সামনাসামনি পড়ে যায় তোমার বিপ্লবী ছেলে সুবিমল আর আমার পুলিশ অফিসার ছেলে সুলেমান, তাহলে কি হবে? বন্ধুর বড় ভাই বলে কি সে রিভলভার নামিয়ে নেবে, নাকি আমার পুলিশ অফিসার ছেলে তোমার ছেলের দিকে রিভলভার তাক করবে না? মোহর, বিপ্লবীরা বিনা কারণে কোনো পুলিশ মারে না। আর আমি যতদূর জানি, তোমার সুলেমানের উপর বিপ্লবীদের কোনো আক্রোশ বা অভিযোগ নেই। পুলিশ মাত্রই সত্য নয় স্বদেশীদের কাছে। তাই কি? হ্যাঁ, তোমার দুশ্চিন্তার কারণে বুঝতে পারছি ভাই। কাগজে তো এখন ফলাও করে ছাপা হচ্ছে কোথায় কোন পুলিশ কর্মকর্তা বিপ্লবীদের টার্গেট। ঠিক আছে, আমি সুযোগ পেলেই সুবিমলকে জিজ্ঞেস করবো এ ব্যাপারে। কবে আর করবে? আচ্ছা, তুমি যে বলেছিলে যে সুবিমল চলে গেছে। হ্যাঁ, বলেছিলাম বটে, কিন্তু এখন আমার মনে হচ্ছে সুবিমল যায়নি, আশেপাশে কোথাও লুকিয়ে আছে। কি করে জানলাম? আরে আমি তো ওর বাবা, আমারও বুঝে সোর্স নেই ভেবেছ? শোনো, আমার তো মনে হয় একদিন বাপ বেটা ঠিক দেখা হয়ে যাবে। শিগগিরই চলুন, আমার খুব বিপদ। আমার ছেলেটা যেন কেমন করছে। কেমন করছে মানে? কি হয়েছে? সকাল থেকে ধুম জ্বর, চোখ উল্টে পড়ে আছে, শরীরটাও বেঁকে যাচ্ছে, কোনো সার নেই। ধনুষ টঙ্কা, এই চলো তো দেখি। আচ্ছা ভাবি, তোমার কি তোমার বাপের বাড়ির জন্য মন খারাপ করে না? মন খারাপ করে না বললে ভুল হবে। আব্বা, আম্মা, ভাইজান, আমার সই, সবার কথা খুব মনে পড়ে। এবার ভাইজান এসেছিল ঈদে বাড়ি নিয়ে যাবার জন্য, কিন্তু যাওয়া হলো না। হুমা, সে কি, আম্মা যেতে দেয়নি বুঝি? না না, আমি নিজেই যাইনি। তোমার ভাইজান ঈদে বাড়ি এসেছিল, উনি যদি এসে দেখতেন আমি নেই, মুখটা ভার করে থাকতেন। শুধু কি এইটুকু? দেখতে তোমাকে তোমার বাপের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আহা, আমার ভাইজানের আবার কি দোষ বলো? সে শহরে কাজ করে, বাড়িতে যে যদি একটু বউয়ের চেহারাটাই না দেখে তাহলে কার ভালো লাগে বলো?
তাছাড়া খাতা যদি ফাঁকা থাকে তাহলে তো রাগ হওয়াটাই স্বাভাবিক। অন্তরাপা তুমিও না বদলালে না। আমি আর কি বদলাবো ভাবি? আমার তো শ্বশুরবাড়ি থেকেও নেই। শ্বশুরবাড়িতে আমার কখনো ঠাঁই হলো না। তোমার তো তোমার বাপের বাড়ি আছে, বাপের বাড়ি থেকে দাওয়াত আসে, বাপের বাড়ির জন্য মায়া হয়। কিন্তু আমার তো দাওয়াত দূরের কথা, ওখানে যাওয়ার জন্য মনও ছটফট করে না। আমি তোমাদের সবার থেকে আলাদা ভাবি, অনেক আলাদা। সবার শ্বশুর বাড়ি তো এক হয় না, তুমি ও নিয়ে মন খারাপ করো না। আমার শ্বশুর বাড়ি দেখো না, সবাই কত ভালো। তোমার আব্বা আম্মা আমার অভাব ভুলিয়ে দিয়েছে। তুমি যে আমার ননদ কখনো মনেই হয়নি, মনে হয়েছে এক মায়ের পেটের বোন। তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী বউ। তোমার কি সেদিনের কথা মনে আছে, যেদিন তুমি পালকি ঘুরে আবার আমাদের বাড়িতে এসেছিলে? আর কতক্ষণ লাগবে ভাই? ভাবি এত চিন্তা করো না তো, তোমার আম্মা তো ভালোই আছে। তোমার আব্বা খবর পাঠিয়েছে দুলি ভাইদের দিয়ে। আর বেশিক্ষণ তো লাগবে না, এই গা পেরোলে মাঠ পড়বে, আর মাঠ পেরোলে তোমার বাপের বাড়ি। থামো থামো, পালকি ঘুরাও, আমাকে এক্ষুনি আমার শ্বশুর বাড়ি ফিরতে হবে। কি কি হলো আবার? কি এমন কাজ পড়লো? এতটা রাস্তা চলে এসেছি যে। কোনো উপায় নেই ভাই, আমাকে আমার শ্বশুর বাড়ি ফিরতেই হবে। বাপের বাড়ি যেতে দেরি হলে তেমন ক্ষতি নেই, তাড়াতাড়ি পালকি ঘুরাও। দুল ভাইরা পালকি ঘোরান তো। তারপর থেকে তো আমার আম্মা তোমাকে লক্ষ্মী বউ বলে মনে করে। তুমি খুব সহজেই সবার মন জয় করে নিয়েছো ভাবি। এটা শুধু তোমার ভুল। সবই আল্লাহর দোয়া। বিয়ের পর থেকে জানি এ বাড়িটা আমার বাড়ি। এ বাড়ির ভালো মন্দর সঙ্গে তো আমার জীবনটাও জড়িয়ে গেছে। তোমরা গুণীন ওঝা করে অনেক সময় নষ্ট করেছো। ধনুষ্টঙ্কার রোগ জীবাণু যখন সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে, যখন শ্বাসটান উঠেছে, তখন আমাদের কেটে গেছে। আমরা জানতাম যে রোগী বাঁচবে না, কিন্তু শুধুমাত্র চিকিৎসকের ধর্ম পালন করতে গিয়ে আমরা এখানে এসেছি। তোমরা যদি আমাদেরকে দোষী মনে করো, অকর্মণ্য মনে করো, তোমাদের যা খুশি করতে করবই তো ভাই, বাধ্য ঢুকে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।